যারা কালো টাকা সাদা করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। বাজেটে এমন নীতি ঘোষণা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জ্বালানি ও ব্যাংক খাতে সংকট উত্তরণের কোনো নীতি বা উদ্যোগও নেই এই বাজেটে। সোমবার এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। আসছে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 15% করের বিনিময়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আর টাকা সাদা করার পর তা নিয়ে প্রশ্ন করা যাবে না। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক জানান, কালো টাকা সাদা করার এমন সুযোগ সংবিধান পরিপন্থী ও বৈষম্যমূলক। জিরো টলারেন্সের কথাটা বাজেট বক্তৃতায় আছে, এটার মধ্যে একটা স্ববিরোধিতার প্রকট দৃষ্টান্ত। একজনকে জিরো টলারেন্স বলবো, ফাঁকা বলি, ওরা অন্য দিক থেকে 15% দিয়ে কালো টাকা বৈধতা দিব, এটা তো আসলে মানুষকে বোকা ভাবা যায় কিছু। কম আয়ের মানুষের কর বেশি আর বেশি আয়ের মানুষের কর কম। বাজেটে এমন সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলছেন সিপিডির এই রিসার্চ ফেলো। হয় আপনার 40,400 টাকা থেকে আপনাকে কর দেওয়া হয়তো শুরু করতে হয়। যদি আপনার মাসিক আয় হয় তাহলে তারা কিন্তু এই ছাড় পাবেন না। ছাড়টা পাবেন যখন আপনি 86,000 টাকা পাবেন, এবং যারা 1,80,000 টাকা মাসিক আয় করবেন তাদের ছাড়টা সবচাইতে বেশি, এবং ছাড় চলবে 3,70,000 টাকা পর্যন্ত। যারা মাত্র এসেছেন, আয় অনেক কম, যারা বেশি চাপে আছেন, তাদের দিক থেকে কিন্তু বড় কোনো আসলে সুখবর নাই। সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য জানান, যে কোনো সংকট থেকে উত্তরণের জন্য উদ্যোগ নিতে হয়, কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই উদ্যোগ নেওয়া হয়নি। ওই সংস্কারটা জরুরি ছিল অবশ্যই জ্বালানি খাত এবং ব্যাংকিং খাতের ব্যাপারে। সংস্কারের ব্যাপারে কোনো বড় ধরনের রাজনৈতিক অঙ্গীকার আমরা ওখানে দেখি নাই, কোনো ধরনের ইঙ্গিতও আমরা সেইভাবে পাইনি। সেহেতু তিনটে বিষয় যেটা ছিল, স্থিতিশীলতা, সুরক্ষা এবং সংস্কার, এই তিনটি জায়গাতেই যেটা বলা হয়েছিল স্টেবিলিটি, প্রোটেকশন অ্যান্ড রিফর্মস, এই তিনটে জায়গাতেই আমরা সেরকমভাবে কোনো ইঙ্গিতও পাইনি, স্বস্তিও পাইনি, আশ্বস্ত হতে পারিনি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় 2 কোটি মানুষের ক্ষতির বিষয়টি বাজেটে উপেক্ষিত হয়েছে বলেও জানান বক্তারা। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। বারবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ ঘোষণা করে আসছে সরকার অনেক বছর ধরেই, তবে এতে টাকা সাদা হচ্ছে কমই। এমন সুযোগকে আজ সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতকাল গবেষণা সংস্থা সানেমও এ নিয়ে কড়া কথা বলেছে। আরেক গবেষণা সংস্থা বিআইডিএস হতাশ হয়ে বলেছে, কালো টাকা সাদা করার করের চাইতে সাদা টাকার করই বেশি। এমন প্রেক্ষিতে কালো টাকার অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি নিয়ে কথা বলতে বিস্তারে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ এবং সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। ডক্টর সেলিম রায়হান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা কালো টাকা সাদা করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, বাজেটে আসলে এমন নীতি সংবিধান পরিপন্থী বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অর্থনীতিবিদ হিসেবে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ 71 টিভিকে। একটা জিনিস আপনি যেভাবে বলছিলেন, একটা জিনিস তো পরিষ্কার যে মোটামুটি যারা অর্থনীতি নিয়ে বাংলাদেশে চর্চা করছেন তাদের সবারই প্রায় একই ধরনের একটা মত এই কালো টাকা সাদা করার ব্যাপারে, এবং সবাই নেতিবাচক মতটাই দিচ্ছে, এবং সেখানে নানাভাবে ব্যাখ্যা এসছে। আমরা যেভাবে বলেছি এবং আজকেও শুনলাম অন্যরাও বলছেন যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং আমরা যে একটা ন্যায়ভিত্তিক সমাজের কথা বলি তার সাথে এটা সংগতিপূর্ণ না। এখানে আমি যদি একটু ওয়ান স্টেপ যদি একটু পিছনে ফিরে যদি জিনিসটা একটু দেখতে চাই যে এই বিষয়টা কেন এসছে, মানে এই তাগিদটা অথবা এই ডেসপারেটনেসটা কেন এসছে, যে টাকা মানে কালো টাকা সাদা করার জন্য বাজেটে যে প্রতি বছরই মোটামুটি ঘোষণা দেওয়া হয়, এবং এইবারও সেই ঘোষণাটা দেখলাম, এবং ঘোষণার মধ্যে যে কথাটা বলা হচ্ছে কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নেওয়া যাবে না, সেটা যে এক ধরনের একেবারে পুরো আইনি তাদেরকে প্রোটেকশনটা দাও। এখন এই ডেসপারেটনেসটা এসছে ওই কারণেই যে সরকারের রাজস্ব আদায় খুব কম, প্রয়োজনের তুলনায়, যা প্রয়োজন তার তুলনায় অনেক কম, এবং বিশেষ করে সে কারণে খুব গুরুত্বপূর্ণ অনেক খাতে কিন্তু সরকার তার খরচ বাড়াতে পারছে না। যদি স্বাস্থ্য খাত বলি, শিক্ষা খাত বলি,
আরো উন্নয়নের যে বিভিন্ন প্রকল্পগুলো সেসব জায়গায় কথা বলি, সেখানে কিন্তু একটা আয়ের একটা বড় ধরনের সমস্যা আছে। তার অর্থ কর খাতে যদি বড় ধরনের সংস্কার না করা যায়, যে কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি, এখানে কিন্তু রাজস্ব আদায় সেভাবে উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো যাবে না। এবং সেই পথটা হচ্ছে একটা কঠিন পথ, যে পথটা হচ্ছে যে কর খাতে সংস্কার করা। কারণ আমরা জানি যে সংস্কার করা মানেই হচ্ছে বিদ্যমান ব্যবস্থায় যারা সুবিধাভোগ প্রাপ্ত তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপনাকে একটা বড় ধরনের কর্মসূচি নিতে হবে, এবং সেই সংস্কারকে সাফল্য করতে গেলে সেই কর্মসূচিটাকে খুব শক্তিশালীভাবে পার্সু করতে হবে। এখন সেই কঠিন পথে যাওয়ার চেয়ে বরং একটা সহজ পথ আমরা দেখছি, যে দুটো ভাবে দেখছি সহজ পথ। একটা হচ্ছে যে আপনি যেভাবে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন, যে এবং আমরাও অ্যানালিসিস এনেছি, যে পরোক্ষ করের একটা বড় ধরনের আমরা দেখছি যে বিভিন্নভাবে বিভিন্ন পণ্য এবং সেবা খাতে বাড়ানো হয়েছে, যেখানে আসলে খুব দরকার হচ্ছে প্রত্যক্ষ কর, বিশেষ করে ধনী এবং অতি ধনী যারা আছে তাদের উপরে করের বোঝাটা আরো বেশি পরিমাণে দেওয়া দরকার, এবং তাদেরকে অনেকে যারা এখন কর দেন না তাদেরকে সেই করের আওতার মধ্যে আনা দরকার। তো সেই পথটাও কিন্তু কঠিন পথ, এবং আমরা দেখলাম যে এখন একটা সহজ পথের একটা ধরনের একটা প্রস্তাবনা, সেটা হচ্ছে যে কালো টাকা সাদা করা। কিন্তু ডক্টর সেলিম রায়হান, এই সুযোগ দিয়েও কি খুব একটা লাভ হচ্ছে? বারবার আমরা দেখছি যে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সুযোগ দিলেও কিন্তু টাকা সাদা হচ্ছে কমই। আর তাহলে কি আসলে সরকার এবং এনবিআর বাজেটের অন্যান্য অসঙ্গতি থেকে জনগণ এবং মিডিয়ার দৃষ্টি সরিয়ে রাখার কৌশল হিসেবে এটি করছে কিনা? এটাকে আমরা নানাভাবে ব্যাখ্যা করতে পারি। আপনি যেভাবে বলছেন এটা একটা ব্যাখ্যা হতে পারে, আর অনেক ব্যাখ্যা হতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে এই ধরনের যে প্রস্তাব আপনি যেটা বললেন পুরোপুরি একমত, এবং এনবিআরও যদিও সেরকম কোনো তথ্য সেভাবে ডিসক্লোজ করেনি যে অতীতে কালো টাকা কি পরিমাণ সাদা হয়েছে, তো যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে খুব বেশি এখানে সাকসেস রেট কিন্তু খুব কম। তো তারপরও কেন এটা করা হচ্ছে, মানে এটা নিয়ে কিন্তু যখনই আমরা একটা এই ধরনের প্রস্তাবনা দেখি যার অতীত সাফল্য খুব শক্তিশালী নয়, আমরা যদি নীতির কথাটা একটু বাইরেও রাখি, তাতেও কিন্তু কেন তাহলে এই নীতিটাকে অথবা এই প্রস্তাবটাকে পার্সু করা হচ্ছে, তাহলে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, যেমন সেটাই হয়তো আপনি একটা বলার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যদি এখন ওই জায়গাটা না গিয়ে যদি গভীরভাবে এই প্রশ্নটাতেই আসি, যে কালো টাকা সাদা করার এই যে একটা প্রস্তাবনা এবং এই যে পদ্ধতি যেটা চর্চা করা হচ্ছে অথবা প্রস্তাব আকারে এসছে, এটা যদি হয় তাহলে অবশ্যই সবার সাথে একমত হয়ে আমিও বলবো, যেটা আমরা বলেছি আগে, যে সৎ করদাতারা তারা নিরুৎসাহিত হবে, সমাজে দুর্নীতি অথবা কালো টাকা বৃদ্ধি করার একটা উৎসাহের একটা পরিবেশ সৃষ্টি হবে, এবং যারা কালো টাকা সৃষ্টি করে তারা নানা উপায় কালো টাকা সৃষ্টি করেন। সেটাই ডক্টর সেলিম রায়হান, একটু কি আমাকে ধারণা দিতে পারেন যে আসলে আমাদের অর্থনীতিতে কালো টাকার অংশ কেমন হতে পারে? কোথায় আসলে বেশি কালো টাকা তৈরি হচ্ছে? দেখুন, কালো টাকার পরিমাণ নিয়ে আসলে নানা ধরনের আছে, হিসেব আছে, বেশিরভাগই অনুমান নির্ভর, কারণ এটা খুব কঠিন এই কালো টাকার হিসেব বের করা। তবে অনেকেই বলেন যে আমাদের যে পুরো যে আনুষ্ঠানিক যে অর্থনীতি, তার বাইরে অনানুষ্ঠানিক অর্থনীতি, অথবা আমি যদি অনানুষ্ঠানিক অর্থ এবং কালো টাকা দুটো সমানভাবে দেখার কিছু নেই, কিন্তু কালো টাকার একটা পরিমাণ কমপক্ষে 40 অথবা 50% পরিমাণ হতে পারে আমাদের অর্থনীতির যা সাইজ আছে। কিন্তু এগেইন এগুলো কিন্তু সবই অনুমান নির্ভর, কারণ এগুলোর জন্য যে ধরনের ডেটা আপনার দরকার, এম্পিরিক্যাল ডেটা দরকার, সেগুলো খুব সহজে পাওয়া সম্ভব না। এখন বিষয়টা হচ্ছে যে এই কালো টাকা, যে আপনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে এতে আমি চটকা আপনার প্রশ্নটা একটু ভুলে গেছি, যদি আপনি একটু আবার রিমাইন্ড করতেন আমাকে। জি, যেটি আসলে যে বারবার বাজেটে এই সুযোগটা যে দেওয়া হয়, কিন্তু আসলে সেই সুযোগে কি লাভ হয়? আসলে খুব একটা তো পজিটিভ রেজাল্ট আমরা দেখি না, হয়তো খুব কমই কালো টাকা সাদা করা হয়। এবং মানে তাহলে কেন বারবার আসলে সরকার এটি করেন, এনবিআর এর পক্ষ থেকে এই সুযোগ দেওয়া হয়? এক্স্যাক্টলি এই জায়গাটায় আমি আপনার সাথে ওই জায়গাটা একমত হব, যে এখানে হয়তো অনেকে অন্য কোনো কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন, যে অন্য কোনো কারণ আছে কিনা, যে যেটা হয়তো যেখানে আমি যেটা বলছিলাম যেখানে খুব সাফল্য নেই তারপরে প্রভিশনটা দেওয়া হচ্ছে। এবং এতে যেটা হচ্ছে যে সামগ্রিকভাবে কিন্তু আমরা যেটা বলছি যে একটা যে ইনসেন্টিভ স্ট্রাকচার অর্থনীতিতে, সেটা কিন্তু ডিস্টর্টেড হচ্ছে, এবং সামগ্রিকভাবে কিন্তু অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়বে। ডক্টর সেলিম রায়হান, আমি আসলে একেবারেই শেষ পর্যায়ে, আমাকে এখনই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলার সুযোগ হবে।